হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গ্রামারের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক অ্যাডজেক্টিভস। সম্পূর্ণ অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমরা আজকে জানব, যেগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যেখানে ইংরেজি গ্রামার রয়েছে, এই ক্লাস তোমাদের অবশ্যই উপযোগী হবে। তো চলো, বেশি কথা না বলে শুরু করা যাক। তোমরা প্রত্যেকেই খাতা পেন নিয়ে বসো। যেগুলো নোট করার প্রয়োজন বলে মনে হয় তোমাদের নোট করো। আর অবশ্যই ক্লাস শেষে আমি এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। আর যারা আজ প্রথম ক্লাস দেখছো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভস। তো এই অ্যাডজেক্টিভ, যাকে আমরা বাংলাতে বলি বিশেষণ, যদি আমরা এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটার উৎস সম্বন্ধে জানতে চাই বা বুঝি, সেটা আমরা দেখতে পাবো যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। যে ল্যাটিন শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভাস। অ্যাডজেক্টিভাস নামক একটি ল্যাটিন শব্দ থেকে অ্যাডজেক্টিভ শব্দটি এসছে, এবং যার অর্থ হচ্ছে অ্যাডেড টু বা সংযুক্ত করা। ঠিক আছে? তো আহ সংযুক্ত করা এই অর্থ থেকেই আমরা অ্যাডজেক্টিভের যদি সংজ্ঞা নিরূপণ করার চেষ্টা করি, তখন এসে দাঁড়াবে কি, যে যে সমস্ত ওয়ার্ডগুলো বা যে সমস্ত শব্দগুলো নাউনের সাথে কিছু যুক্ত করে, কিছু যুক্ত করে বলতে নাউন বা প্রোনাউনের সাথে কিছু যুক্ত করে, তার মানে হচ্ছে নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই সমস্ত কিছু বলে। ঠিক আছে? তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। এটা আমরা প্রত্যেকেই পড়ে এসেছি, কম বেশি সবাই জানি। এবং মূলত বলতে গেলে অ্যাডজেক্টিভ হলো নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে বা বিশেষিত করে, বা নাউন বা প্রোনাউন সম্বন্ধে নতুন কোনো তথ্য আমাদেরকে দেয়, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেমন ধরো, দ্য টল ট্রি হ্যাজ গ্রিন লিভস, এই বাক্যটি যদি আমরা দেখি, এখানে দেখতে পাবে এই টল এবং গ্রিন, এই দুটো ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। কেন বলছি? কারণ এখানে টল, এই যে ওয়ার্ডটা, এই টল ওয়ার্ডটা এই সেন্টেন্সের মধ্যে মডিফাই করছে কাকে? টল বলা হয়েছে কোন জিনিসটিকে? দ্য টল ট্রি। তার মানে এখানে টল হচ্ছে ট্রি বা গাছটি। তাহলে গাছ বা ট্রি, এটা হলো একটা নাউন। নাউনকে মডিফাই করছে। গাছটি কেমন? না গাছটি লম্বা, টল। অপরদিকে লিভস, এ মডিফাই করছে, সরি, গ্রিন মডিফাই করছে লিভসকে। অর্থাৎ লিভসও হলো একটি নাউন। তাহলে যে সমস্ত ওয়ার্ডগুলো কোনো নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে, বা নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলে, বা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, তাদেরকে আমরা মূলত অ্যাডজেক্টিভ বলে জানি। ঠিক আছে? এরপর এই অ্যাডজেক্টিভের কিছু প্রকার রয়েছে। আমরা কয়েকটা শ্রেণীবিভাগ করে অ্যাডজেক্টিভকে পড়ি। ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। তাদের মধ্যে প্রধান প্রধান যে ভাগগুলো হলো, সেগুলো হচ্ছে প্রথমত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা গুণবাচক। কোয়ালিটি কথার অর্থ আমরা জানি যে গুণ বোঝানো হয়। তাহলে যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো বা যে সমস্ত ওয়ার্ড গুলো কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝায়, ঠিক আছে, কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অবস্থা, এই সমস্ত কিছু বোঝায় যে সমস্ত ওয়ার্ড গুলো দিয়ে, তাদেরকে আমরা বলছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে? একে আবার ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভও বলা হয়। কারণ তুমি একটু ভেবে দেখলেই বুঝতে পারবে যে দোষ, গুণ বা অবস্থা, এই সমস্ত জিনিসগুলো আসলে কোনো কিছুকে তো ডেসক্রাইব করা হয় বা বর্ণনা করা হয় এই সমস্ত বিষয়গুলো দিয়ে। তাহলে এই জন্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির আরেক নাম হলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। কোন কোনগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে পড়ে, কোন কোন ওয়ার্ডগুলো? আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, গুড, ব্যাড, বিউটিফুল, অনেস্ট, টল, রিচ, এই প্রত্যেকটি ওয়ার্ড দেখো কোনো না কোনো জায়গায় কোনো ব্যক্তির বা কোনো বস্তুর দোষ, গুণ বা তাদের অবস্থাকে বোঝাচ্ছে। যেমন আকবর ওয়াজ আ গ্রেট কিং, এখানে গ্রেট ওয়ার্ডটা, এটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কেননা আকবরের মহানতার কথা বলছে, তার মানে তার একটি গুণের কথা বলছে বা তার একটি অবস্থানের কথা বলছে। ঠিক আছে?
আচ্ছা, এখানে একটি ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে যেটা আমাদের কম্পিটিটিভ যে কোনো এক্সামের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখবে কখনো কখনো একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। আমরা বুঝতে পারছি একই সেন্টেন্সে একের বেশি অ্যাডজেক্টিভ থাকতেই পারে, কমা দিয়ে দিয়ে হয়তো রয়েছে। সেক্ষেত্রে তোমাকে বলবে কি যে ধরো ৪ টে অ্যাডজেক্টিভ রয়েছে, ওই ৪ টে অ্যাডজেক্টিভের ক্রম সাজাতে বলবে। মানে কোন অ্যাডজেক্টিভটাকে তুমি আগে রাখবে, তারপর কোনটাকে রাখবে, তারপর কোনটাকে রাখবে। এমন নয় যে যেকোনো অ্যাডজেক্টিভকে আমরা যেকোনো জায়গাতে বসাতে পারি। মানে পরপর যেকোনো অ্যাডজেক্টিভ বসালেই হয়, এটা কিন্তু নয়। অ্যাডজেক্টিভকে বসানোর, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে বসানোর একটা সঠিক বা নির্দিষ্ট একটা ক্রম রয়েছে, যার শর্ট ফর্ম হচ্ছে ওসাস কম্প। এটা হচ্ছে শর্ট ফর্ম। শর্ট ফর্ম মানে কি, আমরা প্রত্যেকটির প্রথম লেটারটিকে নিয়ে এই শর্ট ফর্মটি বানিয়েছি। তাহলে এই ওসাস কম্প মনে থাকলে তুমি এটা মনে রাখতে পারবে যে কোন সঠিক ক্রমে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে ব্যবহার করে থাকি। ঠিক আছে? তোমাকে যদি ৫টা অ্যাডজেক্টিভ দিয়ে দেয় পরপর কমা দিয়ে দিয়ে, তুমি সেখানে দেখবে সব থেকে প্রথমে যদি অ্যাডজেক্টিভ থাকে ওপিনিয়ন রিলেটেড, সেটা সবার আগে বসবে, মানে মতামত। ঠিক আছে? যেমন ধরো বিউটিফুল, আগলি, এই টাইপের অ্যাডজেক্টিভ যদি থাকে তার স্থান সর্বপ্রথমে হবে। দ্বিতীয় তুমি দেখবে সেখানে সাইজ রিলেটেড কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা, যে অ্যাডজেক্টিভ গুলো সাইজের কথা বলা হচ্ছে, বিগ, স্মল, এই সমস্ত কিছু আছে কিনা সেগুলো দেখবে, সেটা দ্বিতীয়ত বসবে। তারপর যদি এজ থাকে, তারপর তুমি এজ রিলেটেড অ্যাডজেক্টিভ গুলোকে বসাবে, যেমন ওল্ড, নিউ। ঠিক আছে? তারপর দেখবে শেপ বা গঠন। ঠিক আছে? গঠন, এই রিলেটেড কোনো অ্যাডজেক্টিভ যদি থাকে, রাউন্ড, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, এগুলো যদি থাকে তারপর এগুলো বসবে। তারপর আমরা বসাই কালার বা রং, রেড, ব্ল্যাক, আর অন্যান্য যে কোনো কালার। তারপর আমরা বসাই অরিজিনকে বা উৎস, উৎপত্তি। ঠিক আছে? ইন্ডিয়ান, ফ্রেঞ্চ, ইংল্যান্ড, এগুলো। এর পরবর্তী স্থান হচ্ছে ম্যাটেরিয়ালের বা উপাদান, কোনো কোনো বস্তুর বা কোনো পদার্থের উপাদান, যেমন উডেন, প্লাস্টিক, গোল্ডেন, এই সমস্তগুলো। এবং শেষে আমরা বসাই পারপাস বা উদ্দেশ্যকে। তাহলে সঠিক ক্রম যেগুলো, যেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির বসানোর ক্ষেত্রে, তার শর্ট ফর্ম হচ্ছে এটা, ওসাস কম্প। এটা মনে রাখবে তোমরা। এই ওসাস কম্প শর্ট ফর্মটা যদি তোমাদের মনে থাকে, তাহলে তোমরা পুরো ব্যাপারটাকে খুব সহজেই বুঝতে পারবে। ঠিক আছে? ও মানে হচ্ছে ওপিনিয়ন, এস মানে হচ্ছে সাইজ, এ মানে হচ্ছে এজ, এস মানে হচ্ছে শেপ, সি মানে হচ্ছে কালার, ও মানে হচ্ছে অরিজিন, আর এম মানে হচ্ছে ম্যাটেরিয়াল, পি মানে হচ্ছে পারপাস। তাহলে প্রথমের দেখো এখানে ও রয়েছে দুটো, এখানে একটা ও রয়েছে, আবার এখানে একটা ও রয়েছে। প্রথমের ওটা হচ্ছে অপিনিয়ন, দ্বিতীয়র ও হচ্ছে দ্বিতীয়র ও হচ্ছে অরিজিন। আর দুটো এস রয়েছে দেখো, এখানে একটা, এখানে একটা। প্রথমের এস হচ্ছে সাইজ, এবং দ্বিতীয় যে এস সেটা হলো শেপ। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের জন্য। এটা তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখো। যেমন সি বট আ বিউটিফুল স্মল ওল্ড ব্ল্যাক উডেন চেয়ার। দেখো পরপর কতগুলো অ্যাডজেক্টিভ রয়েছে। বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ, স্মল একটি অ্যাডজেক্টিভ, ওল্ড একটি অ্যাডজেক্টিভ, ব্ল্যাক একটি অ্যাডজেক্টিভ, উডেন একটি অ্যাডজেক্টিভ। এখানে সঠিক ক্রমে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? চলো, আমাদের পরবর্তী অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা পরিমাণবাচক বিশেষণ। তাহলে যে সমস্ত ওয়ার্ডস গুলো দিয়ে আমরা কোনো জিনিসের পরিমাণ নির্দেশ করি মূলত, তাদেরকে বলা হয় পরিমাণবাচক বিশেষণ। এবং মনে রাখবে এই সমস্ত অ্যাডজেক্টিভ গুলো, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যেগুলো, সেগুলো সবসময় আনকাউন্টেবল নাউন যারা, তাদের আগে বসে। ঠিক আছে? আনকাউন্টেবল নাউনের আগে বসে। আনকাউন্টেবল মানে নাউন মানে হচ্ছে যে সমস্ত নাউন গুলোকে গণনা করা যায় না, তাদের আগে এই সমস্ত অ্যাডজেক্টিভ গুলো ব্যবহৃত হয়। কোন কোন অ্যাডজেক্টিভ গুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? চলো, মাচ, লিটল, সাম, এনি, এনাফ, অল, হোল, এই সমস্ত অ্যাডজেক্টিভ গুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির এক্সাম্পল। যেমন আই হ্যাভ এনাফ মানি টু বাই দিস বুক। দেখো, মানি হলো একটি আনকাউন্টেবল নাউন, এবং এই আনকাউন্টেবল নাউন মানির আগে ইউজ হয়েছে এনাফ নামক অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি একটি। তাহলে এটি হলো একটি এক্সাম্পল যেখানে আমরা দেখছি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সবসময় কিন্তু কোনো আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। চলো, পরবর্তী অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা সংখ্যাবাচক বিশেষণ। এই সংখ্যাবাচক বিশেষণ কি? না, যে অ্যাডজেক্টিভ
কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট বা অনির্দিষ্ট সংখ্যা বোঝায়। সব সময় যে নির্দিষ্ট সংখ্যা বোঝাবে তা কিন্তু নয়, মানে ডেফিনিট এবং ইনডেফিনিট দুটো টাইপের সংখ্যাই বোঝাতে পারে। ঠিক আছে? এরা দেখো, যেখানে সংখ্যা বোঝাবে এরা কিন্তু সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে। তাহলে মনে রাখবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আনকাউন্টেবল নাউনের আগে ইউজ হয়, আনকাউন্টেবল নাউনের আগে বসে। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার এরা কিন্তু সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে। ঠিক আছে? এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে নিউমেরাল অ্যাডজেক্টিভও বলা হয়। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারকেই বলা হয় নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল ওয়ার্ডটা এসছে নাম্বার থেকে। চলো, এরপর এর তিনটে আমরা টাইপ আলাদা আলাদা করে মনে রাখবো। যে নাম্বার কত রকমের হতে পারে, একটু আগে আমরা বললাম নাম্বার হতে পারে ডেফিনিট বা নির্দিষ্ট, নাম্বার হতে পারে ইনডেফিনিট বা অনির্দিষ্ট, আর হতে পারে ডিস্ট্রিবিউটিভ। ঠিক আছে, মানে বন্টনবাচক। ডেফিনিট কোনগুলো? যে নাম্বারগুলো দিয়ে নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝানো যায়, 1 2 3 4 বা ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো। এরপরে দেখো, এই 1 2 3 1 বা 2 এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার। ঠিক আছে, কার্ডিনাল নাম্বার। আর ফার্স্ট সেকেন্ড এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা, যে 1 2 3 4 এখান থেকে 100 পর্যন্ত বা যতই যাই আমরা, এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার। আর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। ঠিক আছে, এবং এরা প্রত্যেকে কিন্তু ডেফিনেট নাম্বার বা নির্দিষ্ট সংখ্যা। ইনডেফিনেট নাম্বার বা অনির্দিষ্ট সংখ্যা কোনগুলো? যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে কোনো নির্দিষ্ট সংখ্যাকে বোঝানো যায় না, যেমন ধরো মেনি, ফিউ, সেভারেল, সাম। এগুলো দিয়ে কোনো একটা সংখ্যাকে বোঝাচ্ছে, কিন্তু সেই সংখ্যাটি কখনো নির্দিষ্ট কিন্তু নয়, মানে নির্দিষ্ট কোনো সংখ্যাকে বোঝানো যায় না। ডিস্ট্রিবিউটিভ কোনগুলো? যেগুলো দিয়ে কোনো বন্টন বা ডিস্ট্রিবিউশন বোঝানো হয়, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার। এই সমস্ত যে অ্যাডজেক্টিভ গুলো, এগুলোকে দিয়ে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন বা বন্টন বোঝাই। ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখবে যে কোনো বাক্যে যদি অর্ডিনাল নাম্বার থাকে, অর্ডিনাল নাম্বার কোনগুলো আমরা একটু আগে বললাম, অর্ডিনাল নাম্বার মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে কোনো বাক্যে যদি দেখো অর্ডিনাল নাম্বার রয়েছে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো রয়েছে, এবং কার্ডিনাল নাম্বারও রয়েছে, মানে 1 2 3 4 এগুলো, তাহলে একটি বাক্য যেখানে কার্ডিনাল এবং অর্ডিনাল দুটো নাম্বারই রয়েছে, অর্থাৎ অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোও রয়েছে, আবার 1 2 3 4 এগুলো রয়েছে, তখন সব সময় অর্ডিনাল নাম্বার আগে বসবে, আগে বসবে অর্ডিনাল নাম্বার। ঠিক আছে, তারপরে বসবে কার্ডিনাল নাম্বার। এটা মনে রাখবে, ক্রম, সঠিক ক্রম হচ্ছে আগে অর্ডিনাল নাম্বার বসাবো, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে বসাবো। ঠিক আছে, তারপর কার্ডিনাল বসাবো, মানে 1 2 3 এগুলোকে বসাবো। ঠিক আছে, যেমন দ্য ফার্স্ট টু চ্যাপ্টার্স আর ইজি। ফার্স্ট টু, টু ফার্স্ট কিন্তু নয়, টু ফার্স্ট এটা ভুল, ফার্স্ট টু হচ্ছে ঠিক। তাহলে আগে অর্ডিনাল পরে কার্ডিনাল। ঠিক আছে, চলো, পরবর্তী অ্যাডজেক্টিভ হলো আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা নির্দেশক বিশেষণ। যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো বা বিশেষণগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। আমরা প্রোনাউনের সময় পড়ে এসেছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মনে আছে? তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যে সমস্ত ওয়ার্ডগুলো, সেই ঠিক সেই ওয়ার্ডগুলোই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, কেবলমাত্র সাচ ওয়ার্ডটি নতুন। ঠিক আছে, আমরা প্রোনাউনের সময় পড়েছিলাম দিস, দ্যাট, দিস, দোজ। সাচ হচ্ছে এখানে মানে নতুনতম সংযোজন, সাচও হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই সমস্ত অ্যাডজেক্টিভ গুলো কোনো বস্তুকে বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, যেমন দিস ম্যাঙ্গোজ আর সোর, এই আমগুলো নির্দেশ করলো। এখানে মনে রাখবে যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি সেম ওয়ার্ডই হয়, তাহলে তাদের মধ্যে পার্থক্য কি? তাদের মধ্যে পার্থক্য হলো, দেখো, অ্যাডজেক্টিভ হিসেবে যখন এই ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে, অ্যাডজেক্টিভ হিসেবে যখন এই ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে, তখন নিশ্চয়ই এরপর নাউন বা প্রোনাউন বসবে কিছু একটা। ঠিক আছে, যদি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, তখন ওই ওয়ার্ডটার পর নাউন বা প্রোনাউন বসবে। কিন্তু যদি প্রোনাউন হিসেবে ইউজ হয়, তখন কিন্তু নাউন বা প্রোনাউন তো তারপর বসবে না আর, তাই না? তার মানে যখন দেখবে দিস, দ্যাট, দিস, দোজ এগুলোর পরে কোনো নাউন বা কোনো প্রোনাউন, মূলত নাউনই বসেছে, তখন জানবে এগুলো হলো ইউজ হয়েছে এগুলো প্রোনাউনের মতো। কিন্তু যদি দেখো
সরি, ওগুলো ইউজ হয়েছে অ্যাডজেক্টিভের মতো। কিন্তু যদি দেখো তুমি এদের পর কোনো নাউন বা প্রোনাউন নেই, তখন জানবে এরা ইউজ হয়েছে প্রোনাউনের মতো। যেমন দিস ম্যাঙ্গোজ আর সোর, এখানে দেখো দিজের পর ইউজ হয়েছে কি ম্যাঙ্গোজ, একটি নাউন রয়েছে, তার মানে এটার ব্যবহার হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি এই সেন্টেন্সটা দেখো, দিজ আর সোর ম্যাঙ্গোজ, এখানে কিন্তু দিজের পর দেখো কোনো নাউন বা প্রোনাউন নেই, এখানে আছে কি একটা ভার্ব আছে। তার মানে এখানে এই দিজটা ব্যবহার হয়েছে প্রোনাউনের মতো। কিন্তু এই দিজের পর যদি নাউন বসে, এখানে যেমন বসেছে দিজ ম্যাঙ্গোজ, তখন ইউজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মতো। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একই ওয়ার্ড দিয়ে তৈরি হয়, কিন্তু কোনটিকে অ্যাডজেক্টিভ বলবো কোনটিকে প্রোনাউন বলবো এটা মনে রাখতে হবে। আমাদের পরবর্তী অ্যাডজেক্টিভ হলো পজেসিভ অ্যাডজেক্টিভ বা অধিকারমূলক বা অধিকার বাচক বিশেষণ। পজেসিভ নাউন পড়ে এসেছি আমরা, পজেসিভ প্রোনাউন পড়েছি, এরপর পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ কথার মানেই হলো অধিকার বা দখল, ঠিক আছে, ওনারশিপ। যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো কোনো ব্যক্তি বা বস্তুর ওপর অধিকার বা মালিকানা বোঝায়, তাদেরকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। কোন কোনগুলো? পজেসিভ অ্যাডজেক্টিভের উদাহরণ হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এই প্রত্যেকটি শব্দ বা প্রত্যেকটি ওয়ার্ড এরা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ মতো ব্যবহার হয়। কিভাবে বুঝবো যে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়েছে কিনা? আদতে তো এরা প্রোনাউন, আমরা প্রোনাউনও পড়ে এসেছি। তাহলে সেম, যদি এদের পর কোনো নাউন ইউজ হয়, ঠিক আছে, এদের পর যদি কোনো নাউন ব্যবহার হয়, তখন জানবে যে এরা ব্যবহার হয়েছে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। যেমন ধরো দিস ইজ মাই পেন, এইখানে দিস ইজ মাই পেন, এই যে মাই এর পর ইউজ হয়েছে পেন, পেন হলো একটি নাউন, তাহলে মাই শব্দটি পেন নাউনটির আগে বসছে এবং তার উপর অধিকার বোঝাচ্ছে। তাহলে সব সময় যদি এই সমস্ত ওয়ার্ডগুলোর পর নাউন বসে, তবেই কিন্তু এরা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে এদের, না হলে কিন্তু এরা প্রোনাউন হয়ে যাবে, ঠিক আছে। চলো, পরবর্তী আমাদের অ্যাডজেক্টিভ হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা প্রশ্নবোধক বিশেষণ। এখানেও সেই আমরা প্রোনাউনে যেভাবে পড়ে এসেছিলাম, যখন কোনো WH ওয়ার্ড থাকে, মানে হোয়াট, হুইচ, হুজ, এই ওয়ার্ডগুলো যদি কোনো নাউনের আগে বসে, তখন তাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কোনো নাউনের আগে কোনো WH ওয়ার্ড বসে এবং প্রশ্ন তৈরি করলে তাদের বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হুজ বুক ইজ দিস, এই বইটি কার? হুজ দেখো, তারপর নাউন রয়েছে, তাহলে নাউনের আগে বসেছে হুইচ ওয়ে শ্যাল উই গো, হুইচ ওয়ে, ওয়ে হলো একটি নাউন, তার আগে বসেছে হুইচ, ঠিক আছে। পরবর্তী অ্যাডজেক্টিভ হলো আমাদের প্রপার অ্যাডজেক্টিভ বা নামবাচক বিশেষণ। প্রপার নাউন থেকে মূলত যে অ্যাডজেক্টিভ তৈরি হয় তাদেরকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলি। মানে প্রপার নাউন সহযোগে তৈরি হওয়া অ্যাডজেক্টিভ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিয়া থেকে হয়ে যাচ্ছে ইন্ডিয়ান, শেক্সপিয়ার থেকে হয়ে যাচ্ছে শেক্সপিয়ারিয়ান, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় কি না প্রপার অ্যাডজেক্টিভ। প্রত্যেকটি প্রপার নাউন থেকে তৈরি হচ্ছে যে সমস্ত অ্যাডজেক্টিভ, যেমন আই লাভ ইন্ডিয়ান ফুড, ঠিক আছে। চলো, তাহলে অ্যাডজেক্টিভের প্রধানত যে সমস্ত শ্রেণীবিভাগগুলো ছিল আমরা প্রত্যেকটাই পড়লাম। এরপর অ্যাডজেক্টিভ সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট নিয়ম বা রুলস যেগুলো তোমাদেরকে মাস্ট মনে রাখতে হবে, অবশ্যই এগুলো খাতায় নোট করে রাখো। এক্সাম ওরিয়েন্টেড ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে জায়গাতে আমাদের মূলত ভুল হয় পরীক্ষাতে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা একবার দেখে নিই। চলো, কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো মূলত ল্যাটিন অ্যাডজেক্টিভ। এই সমস্ত অ্যাডজেক্টিভ গুলোর পর সব সময় যখন আমরা এর পরবর্তী চ্যাপ্টার আমরা কম্পারেটিভ এই অ্যাডজেক্টিভ পড়ার পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিগ্রি, যখন পড়বো তখন আমরা কিছু জিনিস জানবো পরবর্তী চ্যাপ্টারে। এই ডিগ্রি করার সময় অ্যাডজেক্টিভের পর দেন ইউজ হয় কম্পারেটিভ ডিগ্রিতে। সেই নিয়মটাই এখানে বলা আছে যে কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে, ল্যাটিন অ্যাডজেক্টিভ রয়েছে, তাদের পর কিন্তু দেন বসবে না। দেন না বসে তাদের পর সবসময় টু বসে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, মানে ভীষণ ভুল হয় এখানে, ঠিক আছে। তাহলে কিছু কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ রয়েছে যাদের সাথে দেন না বসে সর্বদা টু ব্যবহৃত হয়। কোন কোন অ্যাডজেক্টিভ গুলো খাতায় একদম নোট করে রাখো: সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র,
ইনফিরিয়ার, প্রেয়ার, অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার, প্রত্যেকটা শেষে দেখো আই ও আর আছে। তাহলে লাস্টে আই ও আর থাকা এই সমস্ত ল্যাটিন অ্যাডজেক্টিভ গুলোর পর যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব, এদের সাথে সবসময় কিন্তু টু বসবে, নাকি দেন দেন বসবে না। যেমন সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফিরিয়র টু, ঠিক আছে? হি ইজ সিনিয়র টু মি, নাকি হি ইজ সিনিয়র দেন মি হবে না। প্রথম নিয়ম, এবং ভীষণ ইম্পর্টেন্ট নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে আমাদের কি, কিছু ওয়ার্ড রয়েছে, ঠিক আছে? ইউনিক, পারফেক্ট, আইডিয়াল, এক্সেলেন্ট, ইউনিভার্সাল, এন্টায়ার, এক্সট্রিম, এই যে ওয়ার্ডগুলো নোট করে রাখো, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলো এরা নিজেই নিজেদের সর্বোচ্চ পর্যায়কে বোঝায়, ঠিক আছে? আমরা যখন ডিগ্রিতে সুপারলেটিভ ডিগ্রি করি না, তখন তো সুপারলেটিভ ডিগ্রি মানে ওই ওয়ার্ডটির সর্বোচ্চ পর্যায়কে বোঝানোর জন্য আমরা সুপারলেটিভ ডিগ্রি করি। কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলো নিজেরাই তাদের সর্বোচ্চ স্থানকে বা সর্বোচ্চ জায়গাকে বোঝায়। এই জন্য এদের সাথে কিন্তু আর সুপারলেটিভ ফর্ম ইউজ হয় না, এরা নিজেরাই সুপারলেটিভ ফর্মে রয়েছে, ঠিক আছে? তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো যখন বাক্যে ব্যবহৃত হয়, এরা নিজেরা সুপারলেটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। যেমন দিস ইজ আ ইউনিক আইডিয়া, ঠিক আছে? মোস্ট ইউনিক কিন্তু হয় না, কারণ ইউনিক নিজেই সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে? ও নিজেই নিজের সর্বোচ্চ জায়গাটাকে বোঝাচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। তৃতীয়, ফিউ আর লিটিল, এই দুটো জিনিস নিয়ে আমাদের প্রচুর ডাউট থাকে। ফিউ আর একটা ওয়ার্ড হচ্ছে লিটল। এই ফিউ এবং লিটিলের যে সমস্যা বা যে দ্বন্দ্ব, সেটা মিটিয়ে নিই চলো। ফিউকে আমরা ফিউ বাদ দিয়েও আরো দুটো ভাবে ব্যবহার করি, ফিউ বা আ ফিউ বা দা ফিউ, যাই হোক না কেন সবসময় মনে রাখবে এই ফিউ, আ ফিউ বা দা ফিউ এরা সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে। মানে ফিউ, আ ফিউ, দা ফিউ এদের সাথে সম্পর্ক রয়েছে কাউন্টেবল নাউনের, যাদের গণনা করা যায়, ঠিক আছে? আর লিটিল, আ লিটিল, দা লিটিল এরা কিন্তু বসে আনকাউন্টেবল নাউনের সাথে। বোঝা গেল? তাহলে ফিউ, আ ফিউ, দা ফিউ সব সময় কাউন্টেবল নাউনের আগে বসাবে, আর লিটিল, আ লিটিল, দা লিটিল এদের সাথে রিলেশন রয়েছে আনকাউন্টেবল নাউনের, বা যেগুলোকে গণনা করা যায় না। এরপর ফিউ, এ ফিউ, দা ফিউর মানে কি? ফিউ মানে হচ্ছে প্রায় নেই। যদি বলা হয় ফিউ সুগার, হ্যাঁ, ফিউ চিলড্রেন, তার মানে প্রায় নেই যেখানে। ফিউ মানে প্রায় নেই বোঝায় যেটাতে। আ ফিউ মানে খুব কম পরিমাণে আছে। আর দা ফিউ মানে দা যখন কোনো জিনিসে বোঝানো হচ্ছে, তার মানে নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝানো হচ্ছে। লিটল এর ক্ষেত্রেও সেম। লিটল মানে হচ্ছে যে নেই বললেই চলে, আ লিটল মানে অল্প পরিমাণে, ঠিক আছে? আর দা লিটল মানে কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝানো হচ্ছে। মনে থাকলো? উদাহরণ দেখে নি চলো। দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, দেখো লিটল বসছে কার আগে? আনকাউন্টেবল নাউন, মিল্কের আগে। আই হ্যাভ রিড আ ফিউ বুকস, আ ফিউ, ফিউ বসছে কার সাথে? বুকস এর সাথে, কারণ বুক হলো কাউন্টেবল, ঠিক আছে? তৃতীয় ইম্পর্টেন্ট নিয়মটি দেখলাম। পরবর্তী হচ্ছে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ। দেখো কম্পারেটিভ ফর্ম বা সুপারলেটিভ ফর্ম আমরা যখন করি, এই কম্পারেটিভ বা সুপারলেটিভ করার সময় কিছু কিছু ওয়ার্ড রয়েছে যাদের আমরা কম্পারেটিভও করি বা সুপারলেটিভও করি, এবং তাদের আগে মোর, মোস্টও বসাই। মানে ইআর, ইএসটিও বসাচ্ছি, ইআর বা ইএসটিও বসাচ্ছি, আবার একই সাথে মোর বা মোস্টও বসাচ্ছি। এটা যখন আমরা পরবর্তী ক্লাসে ডিগ্রি পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবে। এখন আপাতত মনে রাখো যে হয় ইআর বসবে, না হলে মোর বসবে, বা সুপারলেটিভে হয় ইএসটি বসবে, না হলে মোস্ট বসবে। দুটো একসাথে কিন্তু বসবে না, ঠিক আছে? তাহলে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ হয় না একসাথে। যেমন হি ইজ স্মার্টার দেন ইউ, হি ইজ মোর স্মার্টার নয়, মোর ইউজ হচ্ছে মানে আর স্মার্টার হবে না, আর স্মার্টার হচ্ছে মানে মোর হবে না। দুটো কম্পারেটিভ একসাথে হয় না। এবার কোন ক্ষেত্রে মোর হয়, কোন ক্ষেত্রে স্মার্ট থেকে স্মার্টার ইয়ার যোগ হয়, সেটা আমরা ডিগ্রি চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? তাহলে আজকে এতটা অবধি থাকলো। আশা করি এই ক্লাসটা তোমরা প্রত্যেকেই সম্পূর্ণ অ্যাডজেক্টিভ বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে বা অসুবিধে কিছু থাকে আমায় কমেন্ট করে অবশ্যই জানাও। বাকি ক্লাসটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটি অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো।